এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে ডবল স্টার দেবে, এক্সামেও কিন্তু ভীষণ পরিমাণে আসে। যে দেখো নিম্নের কোন উপরাষ্ট্রপতি দীর্ঘতম সময় ধরে কিন্তু কর্মরত ছিলেন? তো সঠিক উত্তর কিন্তু এস রাধাকৃষ্ণন। ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু বিগত বছরে এসছে, আপকামিং এক্সামগুলোতেও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকে আমাদের ভারতীয় সংবিধানের যে 7 নম্বর অধ্যায় রয়েছে, তো এখান থেকে দেখো উপরাষ্ট্রপতি। তো আজকে উপরাষ্ট্রপতি সম্পর্কে বিস্তারিত প্রশ্ন কিন্তু আমরা জানবো। প্রথমে আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেব এবং এরপরে কিন্তু যে সমস্ত প্রশ্নগুলি বিগত বছরে এসছে এবং আপকামিং এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, তো সেই সমস্ত যত প্রশ্ন আছে আমরা কিন্তু সলভ করব। তো দেখো তোমরা যদি আগে তথ্যগুলো না জানো তাহলে কিন্তু প্রশ্ন সলভ করতে পারে না, তো অবশ্যই তথ্যগুলো কিন্তু গুরুত্ব সহকারে দেখবে। তো ভারতীয় সংবিধানের 63 নম্বর ধারা অনুসারে একজন কিন্তু উপরাষ্ট্রপতি থাকা আবশ্যিক। তো ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, অবশ্যই স্টার মার্ক দেবে। দেখো ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী যে ভারতে একজন রাষ্ট্রপতি থাকা উচিত এই কথাটি বলা হয়েছে। তো এক্সামে যদি আসে তো অবশ্যই কিন্তু 63 নম্বর ধারা সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতির যে পরবর্তী স্থান হলো উপরাষ্ট্রপতি, অর্থাৎ দ্বিতীয়তম স্থান হচ্ছে কিন্তু উপরাষ্ট্রপতি। নেক্সট দেখো 3 নম্বর পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে ডবল স্টার দেবে, এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। রাজ্যসভার চেয়ারম্যান, আমরা কি জানি যে রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? তো অবশ্যই কিন্তু উপরাষ্ট্রপতি। এক্সামে কিন্তু ভীষণ পরিমাণে এই প্রশ্নটি আসে। তো দেখো রাজ্যসভার যে চেয়ারম্যান বা সভাপতি উপরাষ্ট্রপতি, ইনি কিন্তু এই 64 নম্বর ধারা অনুসারে চেয়ারম্যান পদে নিযুক্ত হন এবং রাজ্যসভার যে অধিবেশন, খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন দেখো, রাজ্যসভার যে অধিবেশন এই অধিবেশন পরিচালনা কিন্তু করে থাকেন। অবশ্যই ধারাটা মনে রাখবে, ধারা এই 64 নম্বর ধারা অনুসারেই কিন্তু তিনি এই সমস্ত ক্ষমতা কিন্তু ভোগ করেন। নেক্সট 4 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, দেখো সংবিধানের যে 65 নম্বর ধারা রয়েছে এই ধারা অনুসারে রাষ্ট্রপতির অবর্তমানে, আবারও বলছি সংবিধানের 65 নম্বর ধারা অনুসারে কিন্তু রাষ্ট্রপতির অবর্তমানে উপরাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রপতির সমস্ত দায়িত্ব পালন করে থাকেন। অর্থাৎ ধরো মৃত্যুজনিত কারণ কিংবা রাষ্ট্রপতির ইমপিচমেন্ট করা হলো, তো সেক্ষেত্রে তো রাষ্ট্রপতির যে পদ সেটা তো শূন্য হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু এই 65 নম্বর ধারা অনুসারে কিন্তু উপরাষ্ট্রপতি যিনি থাকবেন তিনি রাষ্ট্রপতির যে দায়িত্ব বা ক্ষমতা সেটি কিন্তু পালন করবেন। অবশ্যই কিন্তু এটিকে ডবল স্টার দেবে, এক্সামে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। উপরাষ্ট্রপতি থেকে প্রশ্ন আসলে কিন্তু এই 64 এবং 65 নম্বর এই দুটি ধারায় কিন্তু বিশেষত আসে। এছাড়া কার্যকালের মেয়াদ বা অন্যান্য যে কার্যগুলি রয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে। নেক্সট দেখো 5 নম্বর পয়েন্টে দেখো রাষ্ট্রপতির যে শপথ বাক্য সেটাকে পাঠ করায়। তো আমরা জানি যে রাষ্ট্রপতির যে শপথ বাক্য সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি থাকেন তিনি হচ্ছে শপথ বাক্য পাঠ করান কাকে? রাষ্ট্রপতিকে। কিন্তু দেখো উপরাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান এক্সামে যদি আসে? তো অবশ্যই দেখো উপরাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান কে? ভারতের রাষ্ট্রপতি, যিনি রাষ্ট্রপতি পদে নিযুক্ত থাকেন। তো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই স্টার মার্ক দেবে। এই দুটো প্রশ্ন কিন্তু এক্সামে আসে, রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং উপরাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি। অবশ্যই ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো রাষ্ট্রপতি পদপ্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হয়, তার বয়স অন্তত কত? 35 বছর হতে হয়। কিন্তু উপরাষ্ট্রপতির ক্ষেত্রেও কিন্তু এই একই ক্রাইটেরিয়া কিন্তু হতে হবে। অবশ্যই এটিকে স্টার মার্ক দেবে। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি এই দুজনের ক্ষেত্রে কিন্তু 35 বছর বয়স কিন্তু হতে হবে। নেক্সট 7 নম্বর পয়েন্ট দেখো উপরাষ্ট্রপতি পদের মেয়াদ হচ্ছে 5 বছর। আমরা কিন্তু একটি জিনিস জানি যে রাজ্যসভার যে সদস্য, অর্থাৎ রাজ্যসভার যারা সদস্য হয় বা মেম্বার হয় তাদের কিন্তু কার্যকালের মেয়াদ 6 বছর, কিন্তু উপরাষ্ট্রপতির পদের মেয়াদ কিন্তু 5 বছর। নেক্সট দেখো তবে তার মেয়াদ শেষ হয়ে গেল পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি কিন্তু উপরাষ্ট্রপতি পদে আসীন থাকবেন। অর্থাৎ 5 বছর যদি তার কার্যকালের মেয়াদ থাকে এবং মেয়াদ যদি শেষ হয়ে যায় তো নতুন উপরাষ্ট্রপতি যতদিন না নির্বাচন হচ্ছে ততদিন কিন্তু তিনি সেই পদে আসীন থাকবেন। তো এটি কিন্তু উল্লেখ রয়েছে। নেক্সট দেখো ভিভিআই প্রশ্ন, প্রত্যেকে প্রশ্নটিকে ডবল স্টার দেবে, এতটাই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। দেখো মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে উপরাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন। অর্থাৎ মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে কিন্তু উপরাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন। এবার এই যে পদত্যাগ তিনি করবেন এই পদত্যাগপত্র কাকে জমা দেবেন? তো দেখো পদত্যাগপত্র রাষ্ট্রপতিকে কিন্তু প্রেরণ করতে হয়। তো এই লাইনটি হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই স্টার মার্ক দেবে। দেখো উপরাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রপতিকে তার পদত্যাগপত্র সেটি কিন্তু প্রেরণ করবেন যদি তিনি স্বেচ্ছায় পদত্যাগ করতে চান। নেক্সট দেখো অসাংবিধানিক কার্যকলাপের জন্য উপরাষ্ট্রপতিকে বরখাস্ত করা যায়। অর্থাৎ অসাংবিধানিক, যেটা সংবিধানের আমাদের কিন্তু
বিরোধী, তো সেই সমস্ত কার্যকলাপ যদি করেন তো উপরাষ্ট্রপতিকে কিন্তু সেক্ষেত্রে বরখাস্ত করা যায়। নেক্সট দেখো, খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি প্রশ্ন, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, রাষ্ট্রপতির ক্ষেত্রে ইমপিচমেন্ট যখন হয় আমরা কিন্তু জানি যে ইমপিচমেন্ট প্রস্তাব সংসদের উভয় কক্ষে অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা এই উভয় কক্ষে কিন্তু উত্থাপিত হয়। কিন্তু এখানে দেখো, উপরাষ্ট্রপতির ক্ষেত্রে ইমপিচমেন্ট প্রস্তাবটি শুধুমাত্র রাজ্যসভায় উত্থাপন করা যায়, অর্থাৎ রাজ্যসভাতেই কেবলমাত্র এই যে উপরাষ্ট্রপতির যে পদত্যাগ বা ইমপিচমেন্ট সেটি কিন্তু উত্থাপন করা যায়, আর রাষ্ট্রপতির ক্ষেত্রে উভয় কক্ষেই। তো অবশ্যই কিন্তু এই বিষয়টা মাথায় রাখবে। নেক্সট দেখো 13 নম্বর পয়েন্ট, উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হলেও রাজ্যসভায় তার কোনো ভোটাধিকার নেই। ভীষণ গুরুত্বপূর্ণ একটি লাইন। দেখো, উপরাষ্ট্রপতি পদাধিকার বলে কিন্তু রাজ্যসভার সভাপতি বা চেয়ারম্যান, কিন্তু তার কোনো ভোটাধিকার কিন্তু নেই। রাজ্যসভার সমস্ত বিল, প্রস্তাব এবং মোশনগুলি তার সম্মতিক্রমেই কিন্তু পাশ হয়। নেক্সট, রাষ্ট্রপতির যে পদ শূন্য হলে সর্বাধিক 6 মাসের জন্য কিন্তু তিনি নির্বাচিত। প্রত্যেকটা প্রশ্নটি ডবল স্টার দেবে, এক্সামে কিন্তু ভীষণ পরিমাণ আছে যে কোনো কারণে যদি রাষ্ট্রপতির পদ শূন্য হয় তবে উপরাষ্ট্রপতি সর্বাধিক কত দিনের জন্য কিন্তু সেই পদে আসীন থাকতে পারেন। তো অবশ্যই কিন্তু 6 মাস, সর্বাধিক কিন্তু 6 মাস। এক্সামে ভীষণ পরিমাণে আসে। লাস্ট 28শে জানুয়ারি WPSI যেটা কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর যেটা হয়ে গেল, তো এইখানে কিন্তু এই প্রশ্নটি ছিল। নেক্সট দেখো, এই সময় তিনি রাজ্যসভার সভাপতিত্বের দায়িত্ব পালন করেন না এবং রাজ্যসভার সভাপতির বেতনও কিন্তু গ্রহণ করেন না। এই সময় তিনি রাষ্ট্রপতির বেতন ও ভাতা গ্রহণ করেন, অর্থাৎ তিনি যেহেতু উপরাষ্ট্রপতি পদ থেকে রাষ্ট্রপতির পদ সামলাচ্ছেন, তো সেক্ষেত্রে রাষ্ট্রপতির যে বেতন এবং ভাতা সেটি কিন্তু তিনি গ্রহণ করবেন। নেক্সট, সবচাইতে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি, প্রত্যেকে ডবল স্টার দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং WBCS কিন্তু এই প্রশ্নটি এসছে। ভারতের যে কনসলিডেট তহবিল, আবারও বলছি কনসলিডেট তহবিল, এখান থেকে কিন্তু উপরাষ্ট্রের বেতন এবং ভাতা প্রদান করা হয়। অবশ্যই প্রশ্নপত্র উঠিয়ে দেখতে পারো, এই প্রশ্নটি কিন্তু WBCS এসছে, কোন তহবিল থেকে কিন্তু এই উপরাষ্ট্রপতির বেতন কিন্তু প্রদান করা হয়। তো অবশ্যই কনসলিডেটেড তহবিল, ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই স্টার মার্ক দেবে। নেক্সট দেখো, আমরা এবার বিগত বছরে যে সমস্ত প্রশ্ন এসছে এবং আপকামিং এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো দেখো, ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন করেন কারা? তো সঠিক উত্তর লোকসভা এবং রাজ্যসভার সদস্যগণ। তো লোকসভা এবং রাজ্যসভার সদস্যগণ কিন্তু ভারতের উপরাষ্ট্রপতি কিন্তু নির্বাচিত করেন। প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি। তো এই প্রশ্ন দুটি কিন্তু এক্সামে বিশেষত আসে। তো মনে রাখবে, উপরাষ্ট্রপতির ক্ষেত্রে লোকসভা রাজ্যসভার সদস্যগণ এবং রাষ্ট্রপতির ক্ষেত্রে লোকসভা রাজ্যসভা এবং বিধানসভার যে সদস্যগণ। নেক্সট দেখো, ভারতের সাংবিধানিক ব্যবস্থাপনা পদমর্যাদার দিক থেকে রাষ্ট্রপতির পর কার স্থান? তো বললাম দ্বিতীয় স্থানে কিন্তু রয়েছেন আমাদের উপরাষ্ট্রপতি। তো অবশ্যই মনে রাখবে, রাষ্ট্রপতির পরে কিন্তু উপরাষ্ট্রপতির স্থান। চলে যাব নেক্সট প্রশ্নে। দেখো, উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? এক্সাম কিন্তু আসে উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ। প্রশ্নটিকে অবশ্যই ডবল স্টার দেবে, অনেকে কিন্তু এই প্রশ্নটি ভুল করে। প্রত্যেকে একটি বিষয় জানে যে রাজ্যসভার যে সদস্য তাদের মেয়াদ 6 বছর, অর্থাৎ কি উপরাষ্ট্রপতি যেহেতু রাজ্যসভার চেয়ারম্যান, তো সেক্ষেত্রে তার বছর কি 6 বছর হবে। তো অবশ্যই কিন্তু এটি ভুল হয়ে যাবে। তো রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয়ের কিন্তু 5 বছর কার্যকালের মেয়াদ। নেক্সট প্রশ্ন দেখো, উপরাষ্ট্রপতিকে তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে তার পদ থেকে অপসারণ করতে পারেন কে? তো দেখো, রাজ্যসভার যে 2/3 সদস্য রয়েছে এনারা কিন্তু সমর্থনের মাধ্যমে এবং ভোটের মাধ্যমে কিন্তু এই উপরাষ্ট্রপতিকে তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে তার পদ থেকে অপসারণ করতে পারেন। তো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু অবশ্যই দেখে রাখবে। রাষ্ট্রপতির ক্ষেত্রে আমরা দেখলাম লোকসভা এবং রাজ্যসভা উভয় যে কক্ষ রয়েছে সেখানে কিন্তু সম্মতির প্রয়োজন হচ্ছে, কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে এই উপরাষ্ট্রপতির ক্ষেত্রে রাজ্যসভার সম্মতি কিন্তু শুধুমাত্র প্রয়োজন হচ্ছে। নেক্সট দেখো, উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব। উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব কোথায় উত্থাপন করা যায়? তো আমরা কিন্তু ভীষণ পরিমাণে আলোচনা করছি যে উপরাষ্ট্রপতির যে পদচ্যুতি কেবলমাত্র রাজ্যসভা এবং রাষ্ট্রপতির ক্ষেত্রে রাজ্যসভা এবং লোকসভা উভয়। তো আবারও দেখলাম শুধুমাত্র রাজ্যসভায় কিন্তু উপরাষ্ট্রপতির যে পদচ্যুতি সেটি কিন্তু উল্লেখ করা যায়। তোমাদেরকে এটুকু বলে রাখতে পারি, যারা মন দিয়ে ক্লাসগুলি করবে, আমাদের কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস চলছে। তো এর বাইরে একটি প্রশ্নও কিন্তু এক্সামে তোমরা দেখতে পাবে না, কেন আমরা কিন্তু A to Z একেবারে গোড়া থেকে কিন্তু শেষ পর্যন্ত সমস্ত বিষয়গুলিকে বিস্তারিত এবং কি কি প্রশ্ন এক্সামে এসেছে
আপকামিং এক্সামের জন্য কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ, তো সমস্ত কিছুই কিন্তু মক টেস্ট পর্বে কিন্তু আমরা করিয়ে দিচ্ছি। যারা মন দিয়ে ক্লাসগুলি করবে এক্সামে কিন্তু কোনো প্রশ্ন নিয়ে কিন্তু চিন্তা করতে হবে না। তো দেখো 6 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কে উপরাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণ করতে পারেন? তো উপরাষ্ট্রপতিকে সংসদ, তো সংসদকে রাজ্যসভা। তো অনেক সময় দেখা গেল রাজ্যসভা অপশনে নেই, তো সেক্ষেত্রে কিন্তু সংসদের একটি কক্ষ কি উচ্চকক্ষ আমরা জানি রাজ্যসভা, তো অবশ্যই কিন্তু সংসদ, সঠিক উত্তর হয়ে যাবে সংসদ। নেক্সট দেখো, সংবিধান অনুযায়ী কোন ব্যক্তি, অর্থাৎ সংবিধানের যে ধারা রয়েছে বা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কোন ব্যক্তি কতবার উপরাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন? তো দেখো আমরা জানি রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির যে নির্বাচন হয়, তো এ সম্পর্কে কিন্তু সংবিধানে তেমন কিছু বলা হয়নি, অর্থাৎ অত্যাধিক বা যত খুশি কিন্তু তিনি নির্বাচিত হতে পারেন। তো এই প্রশ্নগুলি কিন্তু এক্সামে দেয় এবং এমনই ট্রিক্সের সাহায্যে কিন্তু এই প্রশ্নগুলি করা হয় যে 2 বার 3 বার 4 বার নাকি 5 বার, আবার অপশন দিয়ে দেবে কোনোটিই নাই। তো সঠিক উত্তর কিন্তু কোনোটিই নয় হবে, তো একটু দেখে রাখবে। নেক্সট দেখো, যখন রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি দেশের রাষ্ট্রপতির কার্যনির্বাহী পদে যুক্ত হন, তখন রাজ্যসভার চেয়ারম্যান দায়িত্ব কে পালন করেন? অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটিকে প্রত্যেককে ডবল স্টার দেবে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এক্সামে বিশেষত আছে এবং প্রত্যেকে কিন্তু গুলিয়ে ফেলে। তো দেখো আমরা জানি রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদ সামলাচ্ছেন। এবার উপরাষ্ট্রপতি যদি রাষ্ট্রপতির পদ সামলায়, তো সেক্ষেত্রে কি তার পদ শূন্য হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে মনে রাখবে যে রাজ্যসভার যে ডেপুটি স্পিকার বা ডেপুটি চেয়ারম্যান, এই ডেপুটি চেয়ারম্যান কিন্তু তখন উপরাষ্ট্রপতির পদ সামলাবেন। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটিকে অবশ্যই ডবল স্টার দেবে। এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে আসে। নেক্সট দেখো, উপরাষ্ট্রপতির পদাধিকার বলে কোথাকার সভাপতির উপর নিযুক্ত হন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নটি, যতটাই সহজ ততটাই কিন্তু এক্সামে আসে। আবারও বলছি, প্রশ্নটি যতটাই সহজ ততটাই কিন্তু এক্সামে আসে। তো অবশ্যই কিন্তু তিনি রাজ্যসভার সভাপতি। তো পদাধিকার বলে কি রাজ্যসভায় সভাপতি হবে। নেক্সট 11 দাগের প্রশ্ন দেখো, রাজ্যসভায় উপরাষ্ট্রপতি তার পদাধিকার বলে সভাপতিত্ব করেন। এখন প্রশ্ন হলো যে দেখো উপরাষ্ট্রপতি রাজ্যসভায় এই পদটিকে কি বলা হয়? তো অবশ্যই কি সভাপতি, যেহেতু তো আমরা জানি রাজ্যসভার সভাপতিকে চেয়ারম্যান, উপরাষ্ট্রপতি, তো অবশ্যই সঠিক উত্তর হবে চেয়ারম্যান। তো রাজ্যসভার যিনি সভাপতি তো তাকে আমরা কি বলি? চেয়ারম্যান বলি। নেক্সট দেখো, যদি উপরাষ্ট্রপতি তার মেয়াদকাল শেষ হওয়ার পূর্বেই পদত্যাগ করতে ইচ্ছুক হন, তবে তার পদত্যাগপত্রটি কাকে পাঠাতে হয়? আমরা যখন বিস্তারিত আলোচনা করলাম বা তথ্য দেখলাম, তো সেখানে কিন্তু আমরা দেখলাম যে রাষ্ট্রপতি। ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে ডবল স্টার দেবে, এক্সামে ভীষণ পরিমাণে আসে। বিগত বছরগুলির প্রশ্ন উঠালেই কিন্তু তোমরা দেখতে পাবে। নেক্সট দেখো, রাষ্ট্রপতি যদি স্বেচ্ছায় পদত্যাগ করতে চান, তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে উপরাষ্ট্রপতিকে কিন্তু রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হচ্ছে। এবং অপর একটি প্রশ্ন কিন্তু এক্সামে আসে, তোমরা কিন্তু মাথায় রেখো যে রাষ্ট্রপতি যদি স্বেচ্ছায় পদত্যাগ করতে চান, তো সেক্ষেত্রেও কিন্তু তিনি আবার উপরাষ্ট্রপতিকে কিন্তু তার পদত্যাগপত্র পেশ করবেন। তো এটাই হচ্ছে কিন্তু মূল ঘটনা, অবশ্যই মাথায় রেখো। নেক্সট, ভারতের উপরাষ্ট্রপতির ন্যূনতম বয়স কত? তো দেখো ভারতের উপরাষ্ট্রপতির ন্যূনতম বয়স, অর্থাৎ রাষ্ট্রপতি হতে গেলে কিন্তু 35 বছর বয়স কিন্তু হতে হয় রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয়ের ক্ষেত্রেই। তো প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে। তো এই প্রশ্নগুলি যতটাই সহজ ততটাই কিন্তু এক্সামে আসে। আবার বলছি, যতটাই সহজ ততটাই কিন্তু এক্সামে আসে, প্রত্যেকে কিন্তু দেখে রাখবে। নেক্সট দেখো, উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় কোনো সমস্যা বা বিরোধ দেখা দিলে সেই সমস্যার সমাধান কে করবে? তো দেখো উপরাষ্ট্রপতি কিংবা রাষ্ট্রপতি যে কোনো নির্বাচনের ক্ষেত্রেই চূড়ান্ত সম্মতি কার? আমরা জানি যে আমাদের চূড়ান্ত যে সমস্যা, তো সর্বোচ্চ যে আদালত বা লিগ্যাল আদালত সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্ট কিন্তু এই উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি যে নির্বাচন সংক্রান্ত সমস্যা বা বিরোধ সেটি কিন্তু নিষ্পত্তি করে থাকে। নেক্সট প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এই সময় কিন্তু ভীষণ পরিমাণে আসে। দেখো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? তো আমরা জানি যে ডক্টর এস রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন কিন্তু এই উপরাষ্ট্রপতি ছিলেন ভারতের প্রথম। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম মুসলিম উপরাষ্ট্রপতির নাম কি? প্রত্যেকে ডবল স্টার দেবে প্রশ্নটিকে। দেখো মুসলিম উপরাষ্ট্রপতি হচ্ছে জাকির হোসেন। জাকির হোসেনই কিন্তু আবার প্রথম মুসলিম রাষ্ট্রপতিও কিন্তু হয়েছিল, অবশ্যই মাথায় রেখো। নেক্সট, স্বাধীন ভারতের কোন ব্যক্তি সর্বপ্রথম পরপর 2 বার উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন? এক্সামে কিন্তু আসে মাঝে মধ্যেই, প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। দেখো
সর্বপল্লী রাধাকৃষ্ণন কিন্তু এই উপরাষ্ট্রপতি পদে দুবার নির্বাচিত হয়েছিলেন পরপর। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম দলিত উপরাষ্ট্রপতি কে ছিলেন? তো দলিত বা আদিবাসী, তো এই উপরাষ্ট্রপতি থেকে বিলোপ করেছেন কে আর নারায়ণ। কে আর নারায়ণ কিন্তু দলিত উপরাষ্ট্রপতি ছিলেন। নেক্সট 20 দাগের প্রশ্ন দেখো, ভারতের কোন উপরাষ্ট্রপতি প্রথম কার্যনির্বাহী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন? তো ভিভি গিরি উপরাষ্ট্রপতির প্রথম যিনি কার্যনির্বাহী হিসেবে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছিলেন। তো সর্বপ্রথম কিন্তু ইনি রাষ্ট্রপতির পদ শূন্য হয়ে গেলে উপরাষ্ট্রপতি পদ থেকে রাষ্ট্রপতির পদ কিন্তু সামলেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের একমাত্র উপরাষ্ট্রপতির নাম কি যিনি উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন? অর্থাৎ একমাত্র উপরাষ্ট্রপতি, তো অবশ্যই কি ভিভি গিরি হবে, যিনি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য কিন্তু উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন। নেক্সট দেখো, এই প্রশ্নটিকে প্রত্যেকে ডবল স্টার দেবে। এই প্রশ্নটি কিন্তু বিগত বছরে এসছে। দেখো, ভারতের উপরাষ্ট্রপতি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? অর্থাৎ উপরাষ্ট্রপতির ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক নয়, এখানে কিন্তু বিভিন্ন অপশন ছিল। তো দেখো, তিনি পুনর্নির্বাচনযোগ্য নন, এটি কিন্তু সঠিক উত্তর। তো বিশেষত এই না সূচক প্রশ্নগুলো কিন্তু এক্সামে বেশি দেখা যায়। তো দেখো বলেছে সঠিক নয়। তো একটি ব্যক্তি কিন্তু পুনরায় নির্বাচিত হতে পারেন, অবশ্যই তিনি রাষ্ট্রপতি কিংবা উপরাষ্ট্রপতি। আমরা দেখলাম যে একাধিকবার কিন্তু তিনি রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হতে পারেন, তো এটি কিন্তু সঠিক নয়। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের কোন ধারা অনুসারে রাষ্ট্রপতির অবর্তমানে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব হিসেবে কাজ করে? তো দেখো, আমরা যখন বিস্তারিত তথ্য আলোচনা করলাম, তো প্রত্যেকে কিন্তু ভালো করে দেখতে বলেছিলাম, কেননা ওখান থেকে কিন্তু প্রশ্নগুলো এখানে করা হয়েছে। দেখো, তো দেখো 65 নম্বর ধারা অনুসারে কিন্তু এই যে রাষ্ট্রপতি অবর্তমানে উপরাষ্ট্রপতি কিন্তু তার কাজ করছেন। প্রত্যেকে প্রশ্নকে ডবল স্টার দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু আসে। নেক্সট প্রশ্ন দেখো, উপরাষ্ট্রপতি তার পদ থেকে সরিয়ে দিলে কি হবে? দেখো, উপরাষ্ট্রপতিকে যদি তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে নতুন কি উপরাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত পদটি শূন্য থাকবে, এবং পদ শূন্য হয়ে গেলে কি আমরা জানি যে ডেপুটি চেয়ারম্যান তিনি কিন্তু এই উপরাষ্ট্রপতির পদ সামলাবেন। নেক্সট দেখো, মৃত্যু, পদত্যাগ, অপসারণ বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করতে না পারলে উপরাষ্ট্রপতি কতদিন রাষ্ট্রপতি হিসেবে কাজ করবেন? তো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি কতবার রিপিট হচ্ছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। তো এই প্রশ্নটি যতবারই এক্সামে আসুক না কেন ভীষণ গুরুত্বপূর্ণ, কেননা এটি বিগত বছরগুলিতে কিন্তু এসছে। অবশ্যই মনে রাখবে 6 মাস, 6 মাস কিন্তু সর্বাধিক 6 মাস এই পদে আসীন থাকতে পারবেন। নেক্সট, ভারতের কোন উপরাষ্ট্রপতি ক্ষমতায় থাকাকালীন মারা যান? তো দেখো, কৃষ্ণকান্ত, ইনি কিন্তু ভারতের উপরাষ্ট্রপতির ক্ষমতায় থাকাকালীন মারা যান। অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। নেক্সট দেখো, নিয়োগের সময় উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। তো আমরা দেখলাম যে রাষ্ট্রপতিকে কে পাঠ করাচ্ছে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এবং উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে রাষ্ট্রপতি। তো তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট রয়েছে যে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি বা বিভিন্ন যে রাজ্যপাল, হাইকোর্টের যে প্রধান বিচারপতি এবং মুখ্যমন্ত্রী, এনাদের যে শপথ বাক্যগুলোকে পাঠ করায়, তো এর জন্য কিন্তু আমার একটি মক টেস্ট পর্ব রয়েছে। তো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। সেখান থেকে যদি তোমরা দেখো তাহলে কে কাকে শপথ বাক্য পাঠ করায়, তো এইখান থেকে কোনো প্রশ্ন কিন্তু তোমাদের আটকাবে না। সমস্ত বিস্তারিত যতগুলো কিন্তু শপথ বাক্য পাঠ করানোর যে ঘটনা রয়েছে সেখানে কিন্তু পরপর দেওয়া রয়েছে, অবশ্যই একটু ভিজিট করে দেখে নিও। নেক্সট দেখো, অনাবশ্যক মহিমা কাকে বলা হয়? তো দেখো, এই গুরুত্বপূর্ণ যে সমস্ত উপনাম, তো এগুলো কিন্তু আসে। তো সঠিক উত্তর উপরাষ্ট্রপতি। এই উপরাষ্ট্রপতি কিন্তু অনাবশ্যক মহিম বলা হয়। তো এই সমস্ত উপনামগুলি কিন্তু তোমরা একটু দেখে রাখবে, এক্সামে কিন্তু মাঝে মধ্যে দিয়ে দেয়। যেমন রাজ্যপালকে স্বর্ণপঞ্জিরে পদ্ম হচ্ছে পক্ষী, তো এটি কে বলেছেন? সরোজিনী নাইডু বলেছেন কিন্তু রাজ্যপালকে। তো এই প্রশ্নগুলি কিন্তু একটু দেখে রাখা ভালো, এসবে কিন্তু মাঝে মধ্যে দিয়ে দেয়। তো অবশ্যই মনে রাখবে অনাবশ্যক মহামহিম উপরাষ্ট্রপতি। নেক্সট, যখন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি উভয়ের পদ খালি থাকে তখন সেই পদের দায়িত্ব কে নেন? তো দেখো, রাষ্ট্রপতিও শূন্য, উপরাষ্ট্রপতিও শূন্য, তো সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। প্রশ্নটিকে প্রত্যেকে ডবল স্টার দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক্সামে কিন্তু এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু বেশি দেখা যায়। তো অবশ্যই মনে রাখবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু দ্বারা প্রকাশিত
সুপরি পালন নামক যে বইটি কে রচনা করেছিলেন? তো এটি রচনা করেছিলেন শৈলেন্দ্র কুমার যোশী। নেক্সট প্রশ্ন, উপরাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার ক্ষেত্রে রাজ্যসভায় কী ধরনের মেজরিটি আনতে হয়? তো দেখো, সিম্পল মেজরিটি, অর্থাৎ 2/3 হলেই কিন্তু হয়ে যাবে। অর্থাৎ 3 ভাগের মধ্যে যদি 2 ভাগ হয়ে যায় তো অবশ্যই কিন্তু সে জয়ী হয়ে যাবে। এবং জয়ী হয়ে গেলেই কি উপরাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার সুযোগ তৈরি হয়ে যাবে। তো অবশ্যই মনে রাখবে 2/3 অর্থাৎ যদি 3 ভাগ থাকে তার মধ্যে যদি 2 ভাগ ভোট মানে ইমপিচমেন্ট বা আদেশের পক্ষে পড়ে তো অবশ্যই কিন্তু সেটি পাস হয়ে যাবে। নেক্সট দেখো, রাজ্যসভার সাংবিধানিক প্রধানকে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এক্সামে ভীষণ পরিমাণে আসে। অবশ্যই মনে রাখবে যে উপরাষ্ট্রপতি হচ্ছে রাজ্যসভার সভাপতি, রাজ্যসভার চেয়ারম্যান, রাজ্যসভার সাংবিধানিক প্রধান। নেক্সট, নিম্নের কোন উপরাষ্ট্রপতি দীর্ঘতম সময় ধরে কর্মরত ছিলেন? দেখো প্রশ্নটি কতবার কিন্তু এক্সামে এসছে, তো রিপিট আবার হয়েছে। এস রাধাকৃষ্ণন বা সর্বপল্লী রাধাকৃষ্ণন দীর্ঘতম সময় ধরে উপরাষ্ট্রপতি ছিলেন এবং পরপর দুবারও কিন্তু উপরাষ্ট্রপতি ছিলেন। উপরাষ্ট্রপতি যে সভার সভাপতি তা হচ্ছে কোন ধারায় উল্লেখ আছে? দেখো আমরা তথ্য আলোচনা করার সময় কিন্তু এই প্রশ্নটি করেছি। 64 নম্বর ধারায় কিন্তু উপরাষ্ট্রপতি যে রাজ্যসভার সভাপতি তার সংবিধানের 64 নম্বর ধারায় কিন্তু উল্লেখ রয়েছে। ধারা দুটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা মনে রেখো। নেক্সট, ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু তার উপর ভিত্তি করে যে বইটি প্রকাশিত করেছেন তার নাম কি? দেখো, লিসনিং লার্নিং অ্যান্ড লিডিং। লিসনিং লার্নিং অ্যান্ড লিডিং এই বইটি কিন্তু তৎকালীন সময় কিন্তু প্রকাশিত করেছিলেন। নেক্সট, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির অবর্তমানে কে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন? তো একটু আগে কিন্তু প্রশ্নটি হলো। দেখো, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি যখন উভয়ের পদ শূন্য থাকবে তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ইনি কিন্তু দায়িত্ব পালন করবেন। নেক্সট প্রশ্নটিকে ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই স্টার মার্ক দেবে। কোন মহান ব্যক্তিকে দার্শনিক রাষ্ট্রপতি বলা হয়? অর্থাৎ আমাদের যে উপরাষ্ট্রপতি ছিলেন রাধাকৃষ্ণন, তো সর্বপল্লী রাধাকৃষ্ণন এনাকে কিন্তু দার্শনিক রাষ্ট্রপতি কিন্তু বলা হয়। নেক্সট দেখো, অক্টোবর 1946 সালে অন্তর্বর্তী সরকারের যে প্রথম উপরাষ্ট্রপতি কে হয়েছিলেন? তো জওহরলাল নেহরু। অন্তর্বর্তী সরকার, তো অন্তর্বর্তী সরকারের যে প্রধান ছিল কিন্তু জওহরলাল নেহরু, এটা আমরা প্রত্যেকে জানি। তো অক্টোবর 1946 সালে অন্তর্বর্তী সরকারের প্রথম উপরাষ্ট্রপতি কে হয়েছিলেন? তো অবশ্যই মনে রাখবে জওহরলাল নেহরু। তো দেখো, উপরাষ্ট্রপতি সম্পর্কে যত রকমের প্রশ্ন ছিল সমস্ত প্রশ্ন কিন্তু মক টেস্ট পর্বে রয়েছে এবং এই মক টেস্ট পর্ব থেকে কিন্তু যতগুলোই প্রশ্ন এখানে করানো হয়েছে এর বাইরে কিন্তু প্রশ্ন কিন্তু আসবে না। অবশ্যই তোমরা লিখে রাখো উপরাষ্ট্রপতির পদপ্রার্থী হিসাবে কত টাকা জমা দিতে হয়। দেখো, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি পদে যখন কেউ পদপ্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করে তো আরবিআই, আমরা জানি যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরবিআই এর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে সুরক্ষা তহবিল, তো এই সুরক্ষা তহবিল হিসাবে কিন্তু 15,000 টাকা কিন্তু জমা রাখতে হয়। তো অবশ্যই বিষয়টি মাথায় রাখবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ উপরাষ্ট্রপতি সম্পর্কে প্রশ্নোত্তর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমাদের প্রতিদিন কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস চলছে ভারতীয় সংবিধানের উপর এবং আমরা বিভিন্ন টপিকের ওয়াইজ মক টেস্ট পর্ব কিন্তু আমাদের চ্যানেলে করানো হয়। এছাড়া বিভিন্ন চাকরির যে সমস্ত জব নিউজ বা জব আপডেট সবার প্রথমে কিন্তু প্রোভাইড করা হয়। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে।